হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। সমস্ত প্রমাণ যখন পেয়ে যায় তখনই ফোন করে বসে অঙ্কিতকে, বলে দেখো আমি মেহেককেও বলেছি উপোস করতে, আর তুমিও উপোস করবে। সমস্ত নিয়ম মেনে তোমার সঙ্গে মেহেকের বিয়েটা হবে। আমি আপনাকে যত দেখছি গীতা বৌদি অবাক হয়ে যাচ্ছি, কারণ আপনি যা কথা দেন সেটাই রাখেন। হ্যাঁ, কিন্তু দেখুন, আমি বলছি তোমাকে অঙ্কিত, তুমি যখন বরকর্তা হয়ে আসবে তখন তোমার বাবাকে সঙ্গে এনো, আর তোমার মায়ের অবশ্যই অনুমতি নিয়ে বাড়ি থেকে বের হয়েও। আর আমি মেহেকের মুখের দিকে তাকাতে পারছি না, ও তোমাকে খুব ভালোবাসে, তাই আমি তোমাকে বলছি যে তোমার হেল্প আমার লাগবে। কি বলুন, আমি সেটা করতে রাজি। তার জন্য তোমাকে যখন আমি ফোন করে বলবো তখন ধুতি পাঞ্জাবি পরে সুন্দর করে বরের বেশে সেজে তুমি আমাদের মুখার্জি বাড়িতে চলে আসবে। আর তারপরেই যখন শুভদৃষ্টি হবে মেহেকের সঙ্গে যেন তোমারই শুভদৃষ্টিটা হয়। তোমাকে মেহেককে প্রোটেক্ট করতে হবে। স্বামী হতে গেলে অনেক দায়িত্ব পালন করতে হয়, সেগুলো এখন থেকেই না হয় করো। এই বলে গীতা ফোন রেখে দেয়। কি ব্যাপার, আপনি তো বললেন যে আপনার উপর অ্যাটাক হতে পারে, ওই বাড়িতে নানা ধরনের ঝামেলা চলছে, তারপরও আপনি এত কিছু কেন করছেন? দেখুন বড়বাবু, একসাথে আমাকে সব দিক সামলে নিতে হবে। ওরা খুব করে চাইছে যেন আমি মুখার্জি বাড়িতে না থাকি। ওখানে থাকলেই তো সমস্যা, কারণ জানে শেষ মুহূর্তে কেউ যদি থাবা দিতে পারে সেটা হচ্ছে এই গীতা, যে বাঘিনী হয়ে সমস্ত কাণ্ড কারখানা উল্টে পাল্টে দিতে পারে। আর তার জন্যই ওরা ভয় পাচ্ছে, সেজন্যই আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওরা শেষ মুহূর্তে গিয়ে পারবে না। সমস্ত প্রমাণ যেহেতু আমরা পেয়ে গেছি, আপনি এক কাজ করুন, সঞ্জয় চৌধুরীর বাড়ির লোককে খোঁজার চেষ্টা করুন, আর যে কাউকে পেয়ে গেলে তাকে দিয়ে নতুন করে এফআইআর লঞ্চ করান। তারপরে চার্জশিট তৈরি করুন। নানাভাবে এই কেসটা কোর্টে যাবে। আমি ওই ধীমান সেনের মাথা শেষ করে ফেলবো, এমনকি কিরণ কান্তি কৃপানকেও ছাড়বো না। কি ভেবেছে অগ্নিজিৎ মুখার্জিকে এরকম করে ফাঁসিয়ে ওরা ভালো থাকতে পারবে? কখনো না। তাই বলছি, যা কিছু হয়ে যাক না কেন, আমি এই খেলায় কোনোভাবে ওদের জিততে দেব না। তাহলে চলি এবার, আমাকে বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে। আপনাকে কুর্নিশ অগ্নিকন্যা, মানুষ বলে দশভুজার পূজা করে, আমি নিজের চোখে দশভুজাকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে আপনার মধ্যে এতটা প্রতিভা কি করে হতে পারে। গীতাও নমস্কার জানিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বাড়িতে নাচ গান হই হুল্লোড় শুরু করেছে গিনি। তার যেন আনন্দ আর ধরছে না। মেহেকের মনটা খারাপ, কিন্তু এত নাচ গানের মাঝেও সে কোনোভাবেই নিজেকে খুশি রাখতে পারছে না। সব কিছু শেষ হতে না হতেই গিনি ফোন করে বসে কৃপানকে। তখনই কৃপানের মা ফোন রিসিভ করলে বলে, আন্টি ফোনটা একটু কৃপানকে দিন না, ওর হবু বউয়ের সঙ্গে কথা বলতে চায়। কারণ ও কি যেন বলবে সে কারণে। ঠিক আছে, আমি ওকে দিচ্ছি। কিরে, এই ডায়মন্ডের রিং কার জন্য? মেহেকের জন্য। এক্ষুনি আমি কিনে নিয়ে আসলাম। তুমি চিন্তা করো না মা, মেহেককে আমি খুব ভালো রাখবো। দেখো, তোমরা খুব ভালো করে জানো যে মেহেক সুখী হতে পারবে না, তারপরেও তোমার কেন এতটা আনন্দ হচ্ছে? এলিন, বেশি কথা বলো না, বুঝতে পেরেছো? বিয়েটা একটা অভ্যেস, আস্তে আস্তে থাকতে থাকতে সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক যেন তোমার মতো, তাই না গিনি বৌদি? এক ঘরে আছো পাশাপাশি, অথচ তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। সেরকমটাই তুমি চাইছো, যাতে মেহেকের জীবনটাও নষ্ট হয়ে যায়। একদম বাজে কথা বলবে না। সবাই বের হও ঘর থেকে। মেহেক, নাও তুমি কৃপানের সঙ্গে কথা বলো, ওরা ব্যক্তিগত কথা বলবে, এখানে কারো থাকার তো প্রয়োজন নেই। বলছি তো, সবাই বেরিয়ে যাও। সবাই চলে যায়। তখনই পদ্ম আসে, বলে যা কিছু হয়ে যাক না কেন, মেহেক দিদি যে কখনো সুখী হতে পারবে না, বিয়ের এই সংসে যেই ওকে থাকতে হবে সেটাও খুব ভালো করে জানে। এই সঙ্গের কোনো মূল্য নেই। দেখ, বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি। বেরিয়ে যা বলছি ঘর থেকে। পদ্ম চলে যায়। কৃপান বলে, দেখো তুমি সব কিছু পুরনো ভুলে গেছো তো মেহেক? তখনই মেহেকের সবটা মনে পড়ে, যে কিভাবে সে পদ্মর শ্লীলতাহানি করেছে, কিভাবে পদ্মকে সে এত কষ্ট দিয়েছে। সব কিছু শোনার পরে অবাক হয়ে যায়। তারপরে বলে, না, আমি সবটা ভুলে গেছি। কিছু কিছু সময় সব কিছু ভুলে যেতে হয়, দেখেও না দেখার ভান করতে হয়। আমি সেরকমই হয়ে গেছি, আপনি চিন্তা করবেন না। আর আমি তোমাকে খুব ভালো রাখবো। দেখো, আমরা খুব ভালো থাকবো। বিয়ে, তারপরে একটা দিন আর 24টা ঘন্টা, তারপরে আমাদের ফুলসজ্জা, এরপরে তো আমরা হানিমুনে চলে যাব। তুমি চিন্তা করো না। তখনই গিনি বৌদি বলে ডাকতে শুরু করে, বলে, নাও, এত তাড়াতাড়ি কথা হয়ে গেল? কৃপান, তোমার বউ লজ্জা পেয়েছে। আর তো কয়েকটা ঘন্টা, এখনই সবর করতে পারছো না? দেখবে ঠিক শিখে যাবে সব কিছু।
এরপরে সাইডে চলে আসে, এসে বলে, দেখো কৃপান, তোমার বাবাকে বলে দিও যে আমাদের বাড়ির যে বস্তিটা রয়েছে, অনেক দিন আগে ওখানে ফ্ল্যাট বাসা করতে চেয়েছিল তোমার বাবা, কিন্তু পারেনি। বস্তির দখল ছাড়ে না ওখানকার থাকার লোকেরা, কিন্তু আমি ওদের দলিলগুলো সব বুঝিয়ে শুনিয়ে হাতিয়ে নিয়েছি, কারণ আমি ওই বস্তিতে ছোট থেকে বড় হয়েছি। ওরা আমাকে বিশ্বাস করেছে, আর এখনই এই বিশ্বাসের মর্যাদা রাখতে হবে। তোমার বাবাকে বলো যে আমাকে যেন ওখানে একটা ফ্ল্যাট দেয়, ডুপ্লেক্স, যেখানে আমি থাকতে পারবো, যেখানে আমার সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা একসময় করেছি, সেখানে যেন স্বর্গের মতো সুখ পাই। ঠিক আছে, তোমার বাবার সঙ্গে সব কথা আমার কিন্তু হয়ে গেছে, ওনাকে বললেই উনি বুঝতে পারবে। তাহলে রাখছি। তখনই পদ্ম এসে বলে, বাহ, তুমি পাপ করছো, অন্যায় করছো। উকিল দিদিমণি জানতে পারলে না, তোমাকে যে কি করবে না, কিচ্ছু করতে পারবে না ও। বললাম তো, আর সবসময় আমার ওপর নজর রাখা বন্ধ কর, বুঝেছিস? হ্যাঁ, তুমি বকরা পাবে, অর্ধেক অংশ পাবে, সেজন্যই তো তুমি এগুলো করছো। এত কিছু থেকেও তোমার কোনো কিছুতে লোভ যায় না, তাই না? গিনি রেগে বেরিয়ে যায়। গীতা রান্নাঘরে রান্না করছে, তখনই সেখানে ঢালি ফোন করে আর বলে যে হ্যাঁ, আমি অলোকের সান্যাল ওর ক্যাফের সামনে দাঁড়িয়ে আছি, উনি আসছে, ওনার সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, দেখুন লোকটাকে ভালো করে ইন্টারোগেট করুন, কিছু না কিছু তো জানা যাবে। ঠিক আছে, আমি কথা বলে জানাচ্ছি। আপনি কি করছেন? আমি রান্না করছি সকলের জন্য, একদিন আপনার হাতে রান্না খেয়ে দেখতে হবে গীতা এলএলবি। অবশ্যই, কালকে বাড়িতে আসুন, খেয়ে যাবেন মন শান্তি করে, আর আমি রান্না করে আপনাদের অবশ্যই খাওয়াবো। শুধু এই কেসটা সলভ হোক, তারপরে একটা সময় ফাঁকা হলে। ঠিক আছে, আপনি অলোকেশ সান্যাল? হ্যাঁ, আপনি সঙ্গে আমার কিছু কথা আছে। আমার এখন কোনো কথা নেই, আমি লোকাল থানা থেকে এসেছি। কেন বলুন তো? একটা কেসের বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে। আমি এখন কোনো কেস সম্পর্কে কথা বলতে চাই না। দেখুন, বেশি বাড়াবাড়ি একদম নয়, তাহলে কিন্তু আপনি নিজের পায়ে নিজে কুড়োল মারবেন আর বিপদে পড়বেন। গীতা রান্না করছে বলে স্বস্তিক সেখানে চলে আসে, বলে, গীতা তুমি নাকি মাটন কষা করছো? হ্যাঁ, একদম হাত দেবেন না, তাহলে কিন্তু একদম খুন্তির বাড়ি দেবো। দেখলে ছোটকা আমাকে কীরকম করে বলছে? ছোটকা, আপনি এতটা ভালো কেন বলুন তো? আপনার মতো এই পরিবারের সবগুলো মানুষ যদি ভালো হতো, পরিবারটা সত্যিই স্বর্গের সুখ পেত। আপনি আমার সম্মান রক্ষা করেছেন। যখন আমার কাছে টাকা ছিল না, তখন আপনি ওই অনির্বাণ রায়কে আমার কাছে পাঠিয়েছেন ওনার কেসটা নিয়ে, আর যার কারণে উনি আমাকে 5 লক্ষ টাকার চেক দিয়েছে, আর সেজন্য আমি আমার ঋণটা পরিশোধ করে নিজে মাথা উঁচু করে বাঁচতে পারছি। আর তাই আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করছি। না গীতা, এগুলোর প্রয়োজন নেই। আমি শুধু একটুখানি তোমাকে হেল্প করেছি, আমি জানি সেটা পেলেই তুমি অনেক বড় কিছু করে ফেলতে পারবে। আর আমার কথাটা দেখ স্বস্তিক, ঠিক হলো তো? তুই রান্নাঘরে কি করছিস? গীতাকে ডিস্টার্ব একদম করবি না। আমি আমার বউকে তো ডিস্টার্ব করতেই পারি, তাতে পাড়াপড়শির কি? একদম পিটুনি খাবি। আমি বড় হয়ে গেছি, এখন তুমি আমাকে মারবেই তো? সারা জীবন তুই আমার কাছে ছোটই থাকবি। বউকে না জ্বালাতন করলে ভালো লাগে না। না, আমি তো প্রেমিক, বউয়ের সঙ্গে প্রেম করতে এসেছি। তুমিও তো ছোটকা অনেক প্রেম করেছো কাকিমণির সঙ্গে বিয়ের আগে, সেটা কি আমি জানি না? সব মনে আছে আমার। এই পাকা ছেলে, একদম বাজে কথা নয়। তখনই হঠাৎ গীতার ফোনটা বেজে ওঠে। ঢালি ফোন করে বসে, অলোকেশ সান্যাল এর সঙ্গে কথা বলতে দেয়। এই যে, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি গীতা এলএলবি বলছি, জানেন তো আমার নামটা? খুন, জখম, রাহাজানি সব কিছু একটাই নাম, গীতা এলএলবি। সেটার কথা মনে আছে, তাই আপনাকে বলছি অলোকেশ সান্যাল। আপনি কি কি জানেন বলুন তো? সেদিন একটা বড় ব্র্যান্ডের গাড়ি ওখানে এসে দাঁড়িয়েছিল, যেখান থেকে সঞ্জয় চৌধুরীকে কিডন্যাপ করা হয়। হ্যাঁ, তার মানে আপনি সব কিছু জানেন না? আমি পেপারে ওনার নাম শুনেছি, সেটা শুনলে তো আপনি বলতেন। কোন সঞ্জয় চৌধুরী? ওই একই নামের অনেক মানুষ থাকতে পারে, কীরকম হাইট, সব কিছু, কিন্তু আপনি তো সেগুলোর একটাও জিজ্ঞাসা করলেন না। তাই বলছি, সত্যিটা বলুন, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু ঢালিবাবুকে বলবো এক্ষুনি আপনাকে থানায় তুলে নিয়ে যেতে, আর তারপরে আমি বাড়ির কাজকর্ম সব কিছু ফেলে, অনুষ্ঠান ছেড়ে আমি থানায় গিয়ে আপনাকে 3rd ডিগ্রি দেবো। সেটা কি আপনার ভালো লাগবে? সত্যি কথা বলুন। হ্যাঁ, পুলিশ এসেছিল কয়েকবার জিজ্ঞাসাবাদ করতে, তারপরে আর আসেনি। আপনি পুলিশকে বলেননি? বলেছিলাম, ওদের কোনো আগ্রহ নেই। তবে একজন লয়ার, অগ্নিজিৎ মুখার্জি, সে এসেছিল এবং নানাভাবে জিজ্ঞাসাবাদ করেছে, তারপর থেকে তারও কোনো খবর নেই। কি বলছেন কি? হ্যাঁ, সে আমাকে 5 লক্ষ টাকা দিয়েছিল, তার কারণে আমি কোর্টে গিয়ে সাক্ষী দিয়েছিলাম। তার মানে আপনি সেই রাজসাক্ষী অলোকেশ সান্যাল? হ্যাঁ, যে ক্যাফের ম্যানেজার, যার সামনে থেকে এরকম কিডন্যাপ হয়েছিল সঞ্জয় চৌধুরী। হ্যাঁ, ঢালিবাবু যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে তুলে নিন। লোকটা অর্ধেক জলের নিচে, অর্ধেক ওপরে। যদি কোনোভাবে ফুসকে যায়, তাহলে সব কিন্তু শেষ হয়ে যাবে, আর তখন সামলাতে পারবো না আমরা। আর তার জন্য ওনাকে তুলে নিয়ে যান। কি বুক কেস দেবো, পরে না হয় সেগুলো ভাবা যাবে।
এদিকে কৃপানকে ফোন করে জানায় তার বন্ধু যে ক্যাফের ম্যানেজারকে তুলে নিয়ে গেছে গীতার পুলিশ। এবার কি হবে, সব সত্যিটা তো সে জানিয়ে দেবে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা অলোকেশ সান্যাল রাজ সাক্ষীকে পুলিশ দিয়ে তুলে নিল। মেহেককে জোর করে কৃপানের সাথে ফোনে গিনি কথা বলালো। আজকে যেভাবে গিনি ষড়যন্ত্র করছে সেগুলোর গীতা কিভাবে সব ষড়যন্ত্র ছুঁড়ে ফেলে অঙ্কিত এবং মেহেকের বিয়ে দেবে। আর মেজ কাকিমণির সমস্ত চক্রান্ত গীতা ধরে ফেলেছে। বলে যে আমি তো বরণ করবই, কিন্তু কাকে বরণ করবো এটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। আর তারপরে দেখুন না কি ঘটে। আপনি যে নোংরা খেলায় মেতেছেন সেগুলো সামলাতে পারবেন? কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।